আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি ইডু হাবের নতুন আরেকটা ভিডিওতে। আ আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির 3rd চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার এই অধ্যায়টি থেকে আলোচনা করছি। তো তোমরা যারা বর্তমানে ক্লাস 9 এ অথবা ক্লাস 10 এ পড়াশোনা করছো, সামনে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আজকের অধ্যায়ে আমাদের আলোচনা। তো এই অধ্যায়টিতে শুরুতে আমরা সেইসব টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলো মানে পরবর্তীতে আমাদের আ খুব বেশি গুরুত্বপূর্ণ বা পরবর্তীতে খুব বেশি প্রয়োজন হতে পারে সেই জিনিসগুলো নিয়ে। তো এই অধ্যায়টি শুরু করলে সবার প্রথমে তোমরা যে ২ টা জিনিস পাবা, সেই ২ টা জিনিস হচ্ছে কি? মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, ঠিক আছে? তো এখানে তো আমরা কিন্তু আগে থেকেই জানি যে মৌলিক পদার্থ বলতে কি যে যেই পদার্থটিকে ভাঙলে আমরা ওই পদার্থটি ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না। সেটাকে আমরা কি মৌলিক পদার্থ বলি। যেমন এক খণ্ড তামা যদি নেই, ওই তামার পাতটিকে যদি আমরা ভাঙি তাহলে ওইটা থেকে শুধুমাত্রই আমরা কি পাবো? তামা পাবো। তামার বাদে কিন্তু অন্য কোনো পদার্থ আমরা সেখান থেকে পাবো না। ঠিক আছে? ঠিক একইভাবে যদি এক খণ্ড অ্যালুমিনিয়াম নেই তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেম। ওইটাকে আমরা ভাঙলে শুধুমাত্র ওর ভিতর থেকে কি পাবো? অ্যালুমিনিয়াম পাবো। এর বাইরে কিন্তু অন্য কোনো পদার্থ আমরা পাবো না। তো এরপর হচ্ছে যৌগিক পদার্থ, যেমন হচ্ছে কি H2O বা পানি। তো যৌগিক পদার্থ কি একাধিক কি থাকবে? একাধিক মৌল থাকবে। যেমন এখানে H2O অর্থাৎ এখানে ২ টা হাইড্রোজেন এবং ১ টা অক্সিজেন পরমাণু মিলে কি হয়? একটি পানির অণু তৈরি করে। তো যৌগিক পদার্থ বলতে কি বোঝায়? যে সকল পদার্থকে ভাঙলে ২ বা ততোধিক মৌল পাওয়া যাবে সেগুলো কি? যৌগিক পদার্থ। আবার এখানে দেখো যে এ পর্যন্ত আবিষ্কৃত ১১৮টি মৌলের ভিতরে কি ৯৮টি প্রকৃতিতে পাওয়া যায়। তো ৯৮টি প্রকৃতিতে পাওয়া গেলে আমাদের ১১৮ থেকে ৯৮ বাদ দিলে কত থাকে? ২০ টা। বাকি যে ২০ টা মৌল আছে সেই ২০ টা মৌলকে কি আমরা ল্যাবরেটরিতে তৈরি করে থাকি। সেগুলো কি পাওয়া যায় না। মানে প্রকৃতিতে পাওয়া যায় না। আবার মানব শরীরে কয় ধরনের? ২৬ ধরনের ভিন্ন, ভিন্ন মৌল থাকে। যেমন ধরো যে মানব শরীরে কি পাওয়া যায়? ক্যালসিয়াম পাওয়া যায়, ম্যাগনেসিয়াম পাওয়া যায়, সোডিয়াম পাওয়া যায়। মানে এই জাতীয় সব মিলে ২৬ ধরনের ভিন্ন, ভিন্ন কি মৌল পাওয়া যায়। তো এই মৌলিক পদার্থকে আমরা কি বলতে পারি? মৌলিক পদার্থকেই কিন্তু আমরা মৌল বলতে পারি। ঠিক আছে? মৌলিক পদার্থ, মৌল একই বিষয়। এরপরে যেমন যৌগিক পদার্থ, এখানে যেমন পানি দেখছিলাম যে পানিতে একটি কি অক্সিজেন পরমাণু আছে, আবার ২ টি কি হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে? কয়টি হাইড্রোজেন পরমাণু? ২ টি। তো একাধিক পরমাণু মিলে কি একটি অণু তৈরি হয়। ঠিক আছে? যেমন এখানে H2 একটি কি হাইড্রোজেন অণু। আবার এখানে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেন O2 যদি আমরা লিখি সেটাকে আমরা অণু বলতে পারবো। আর যখন হচ্ছে কি অক্সিজেন একাই থাকবে সেটাকে বলবো হচ্ছে পরমাণু। বুঝাইতে পারছি? তাহলে যখন একাধিক পরমাণু থাকবে তখন সেটাকে আমরা বলবো কি? অণু। আর যখন শুধুমাত্র একটি একটি আ আ পরমাণু থাকবে সেটাকে শুধুমাত্র আমরা পরমাণু বলবো। তো এ পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টি? ১১৮টি। এই ১১৮টি একেকটি কি? পরমাণু। আবার যখন এগুলো একাধিক একাধিক পরমাণু একসাথে থাকবে সেটাকে আমরা বলবো অণু। যেমন এখানে হাইড্রোজেন, অক্সিজেন, তারপর কার্বন, এগুলো একেকটি কি? এগুলো একেকটি পরমাণু। তোমাদের বইয়ের পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রতীক এবং সংকেত। ঠিক আছে? তো প্রতীক বলতে কি বোঝায়? যে কোনো মৌলকে প্রকাশ করার জন্য যে আমরা আ যে নামের প্রথম অক্ষরগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি? ওই মৌলের প্রতীক। যেমন হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের O, কার্বনের কি? C। তো এই যেগুলো হচ্ছে একটি মাত্র অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেটা কি? ওই ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে লিখলেই হয়। যেমন হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম অক্ষর কি? H, সেটাকে বড় হাতের অক্ষর দিয়ে লিখলে মূলত হাইড্রোজেনের আ প্রতীক প্রতীক হিসেবে প্রকাশ পায়। ঠিক আছে? এরপরে হচ্ছে অক্সিজেনের প্রথম অক্ষর O, তাই হচ্ছে বড় হাতের O দিয়ে, ক্যাপিটাল O দিয়ে আমরা হচ্ছে অক্সিজেনের প্রতীককে বুঝিয়ে থাকি। এরপরে হচ্ছে কি? কার্বনের প্রথম অক্ষর হচ্ছে C, তাই হচ্ছে ক্যাপিটাল C দিয়ে আমরা মূলত
কি করব, কার্বনের প্রতীককে বোঝাবো। এরপরে যদি এরকম হয় যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে দুইটা অক্ষরের আমাদের প্রতীকগুলো দেখা যায়, যেমন হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে অথবা ক্রোমিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে CA লেখা হয়, তো যেগুলো হচ্ছে দুইটা অক্ষরে আহ, যেসব মৌলের প্রতীক দুইটা অক্ষরে লেখা হয় সেসব মৌলের প্রতীককে কি প্রথম অক্ষরটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো, এরপরের অক্ষরটাকে আমরা কি লিখবো, স্মল লেটারে লিখবো, ঠিক আছে। যেমন হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথমে সি আছে, তারপরে এ আছে, তাই আমরা সিটাকে ক্যাপিটাল লেটার এবং এটাকে কি স্মল লেটারে লিখবো। ঠিক একইভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রেও সিটা ক্যাপিটাল লেটার, আরটা কি স্মল লেটার। এরপরে আমরা তোমাদের বইয়ে যদি খেয়াল করো, তারপর দেখতে পাবা যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে কি তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে মৌলের নামগুলো। যেমন হচ্ছে সোডিয়াম, সোডিয়াম কি ন্যাটেরিয়াম, তাহলে এখানে তাকে নেওয়া হয়েছে। আবার কি এরকম আরেকটা ল্যাটিন নাম হচ্ছে কপারের, কপরাম, যেটা হচ্ছে কি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তাহলে কি করব, এক্ষেত্রে আমরা প্রথম অক্ষরটাকে আমরা কি লিখবো, ক্যাপিটাল লেটার লিখবো এবং তারপরে অক্ষরটাকে স্মল লেটার লিখবো, ঠিক আছে। তো এভাবে আরো বেশ কয়েকটি তোমাদের বইয়ে দেওয়া আছে উদাহরণগুলো, তোমরা একটু জাস্ট খেয়াল করে নিলেই মূলত হবে। এরপরে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সংকেত নিয়ে। তো যখন আমরা কোনো যৌগকে রাসায়নিক রূপে প্রকাশ করব সেটাকে আমরা সংকেত বলবো। তাহলে মৌলের যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার পদ্ধতি সেটা হচ্ছে কি প্রতীক, আর যৌগের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি সংকেত বলবো। যেমন হচ্ছে এখানে তোমরা যদি একটু খেয়াল করো যে পানির সংকেত কি H2O। তো এই যে এই যে পানিকে রাসায়নিক রূপে প্রকাশ করার জন্য যে আমরা যে মৌলগুলোর প্রতীকগুলো বিশেষ পদ্ধতিতে ব্যবহার করছি সেটাকে আমরা বলবো হচ্ছে সংকেত, ঠিক আছে। যেমন আবার আরেকটা যদি বলি H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা কিসের সংকেত, সালফিউরিক অ্যাসিডের সংকেত। তো প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য এটাই যে প্রতীক সবসময় কি শুধুমাত্র একটি মৌলের ক্ষেত্রে প্রকাশ হয়, আবার সংকেত হলো একটি যৌগের ক্ষেত্রে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে হচ্ছে পদার্থের মৌলিক কণিকা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা কিন্তু আমরা শুরু থেকে জানি যে পদার্থের মৌলিক কণিকা কয়টি, তিনটি। সেগুলো কি কি, ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন, ঠিক আছে। এখন এখানে তোমাদের বলা হয়েছে যে ইলেকট্রন কাকে বলে বা ইলেকট্রনের চার্জ সংখ্যা কিরকম, কি ধরনের। এরপরে হচ্ছে তোমাদের কি নিউট্রনের চার্জ সংখ্যা কিরকম বা প্রোটনের চার্জ সংখ্যা কিরকম, এদের আপেক্ষিক ভর, এইসব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো তোমাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে প্রায় অনেকবারই কিন্তু MCQ আসে যে ইলেকট্রনের ভর কত বা ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত, ঠিক আছে, বা প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, এই জিনিসগুলো কিন্তু কি তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে আর কি। তো এখানে আমরা আগে থেকে জানি যে ইলেকট্রন কি নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন কি নিউট্রন হচ্ছে কি চার্জ নিরপেক্ষ। তো এখন এই জায়গায় ইলেকট্রনের চার্জ কত, -1.60 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে। তো এখন আমি আগে বলছিলাম যে ইলেকট্রন প্রোটন কি দুইটার বিপরীত, ঠিক আছে। তো ইলেকট্রনকে আমরা দ্বারা প্রকাশ করি, উপরে একটা মাইনাস চিহ্ন দিই, কারণ হচ্ছে ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে থাকে। এরপরে হচ্ছে প্রোটনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ইলেকট্রনের বিপরীত কি প্রোটন। তাহলে ইলেকট্রন যদি -1.60 × 10⁻19 কুলম্ব চার্জ বহন করে, তাহলে প্রোটন কি হবে, তার বিপরীত চার্জ বহন করবে, যে +1.60 × 10⁻19 কুলম্ব চার্জ এটা বহন করবে, ঠিক আছে। প্রোটনকে আমরা P দ্বারা প্রকাশ করি, এটা যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট সেজন্য এর উপরে কোনো ধরনের চিহ্ন আমরা ব্যবহার করি না, ঠিক আছে। তো চার্জের পরিমাণটা কত, একটু আগে বললাম যে এটা হবে +1.60 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে। এরপরে হচ্ছে নিউট্রনকে আমরা সবসময় N দ্বারা প্রকাশ করব, কি দ্বারা, N দ্বারা।
তারপরে আছে এখানে তোমাদের ইলেকট্রনের আপেক্ষিক ভর বলা হয়েছে। ইলেকট্রনের আপেক্ষিক ভর সবসময় 0 ধরে থাকি, প্রোটনের হচ্ছে 1 ধরে থাকি। ঠিক আছে? এরপরে হচ্ছে এই 2টা কণিকা বাদ দিয়ে বাকি থাকলো কি? নিউট্রন। তো নিউট্রনকে আমরা n দ্বারা প্রকাশ করব।